আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি সম্মেলন শুধু একটি আঞ্চলিক বৈঠক নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি বিমান হামলার পরপরই এই বৈঠক বসে এবং এতে প্রায় ৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের মূল বার্তা ছিল ইসরায়েলের আগ্রাসী নীতি কেবল ফিলিস্তিন নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। একই সাথে নেতারা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ফিলিস্তিন প্রশ্নকে পাশ কাটিয়ে কোনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। দোহা সামিটের আদ্যপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। হামাস নেতারা যখন কাতারে বসে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন, তখন ইসরায়েল তাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে একাধিক শীর্ষ কর্মকর্তা ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাকে কাতার ও আরব বিশ্বে কেবল সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং মধ্যস্থতাকারীদের প্রতি চরম আঘাত হিসেবে দেখেছে। কারণ কাতার দীর্ঘদিন ধরে হামাস ও অন্যান্য পক্ষকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা করছিল। এই হামলার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করে দিল তারা আলোচনাকে গুরুত্ব দিতে চায় না, বরং আলোচনায় ভণ্ডুল করতে চায়। দোহা সম্মেলনের যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে নেতারা বলেন, দোহায় এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত নয়, বরং পুরো অঞ্চলে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা। বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়, ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে, যা আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। সম্মেলনে নেতারা আবারও জোর দিয়ে বলেন, ফিলিস্তিন ছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি কোনোভাবেই সম্ভব নয়। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার, স্বাধীন রাষ্ট্র, জেরুজালেম রাজধানী এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার, এই সব অস্বীকার করে শান্তির পথ তৈরি হবে না। তারা মনে করিয়ে দেন ২০০২ সালে আরব লীগ কর্তৃক গৃহীত আরব শান্তি উদ্যোগই এখন পর্যন্ত সমাধানের একমাত্র গ্রহণযোগ্য পথ। ইসরায়েল যদি দখলকৃত ভূমি থেকে সরে দাঁড়ায়, তবে আরব দেশগুলো সম্পর্ক স্বাভাবিক করবে। কিন্তু আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে, ইসরায়েল উল্টো ফিলিস্তিনকে দমনে আরও বেপরোয়া হয়ে উঠেছে। পাঁচ বছর আগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু এবার দোহা সম্মেলনে এই তিন দেশের শীর্ষ নেতারা উপস্থিত হননি, তারা কেবল প্রতিনিধিদের পাঠান। এটা একটি কূটনৈতিক বার্তা যা বোঝাচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তাদের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। যদিও প্রকাশ্যে তারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নেয়নি, তবে শীর্ষ নেতাদের অনুপস্থিতি আঞ্চলিক রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি ইসরায়েলে গিয়ে প্রকাশ্যে বলেছেন, হামাসকে ধ্বংস করা আমাদের যৌথ লক্ষ্য। আবার দোহায় গিয়ে কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেবেন। ওয়াশিংটনের এই দ্বৈত কূটনীতি উপসাগরীয় মিত্রদের কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে। কাতার সহ উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর অনেকটা নির্ভরশীল, বিশেষ করে সামরিক ঘাঁটি ও নিরাপত্তা নিশ্চয়তার কারণে। কিন্তু দোহায় ইসরায়েলের হামলা প্রমাণ করেছে, ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি সবসময় কার্যকর নয়। দোহা সম্মেলনে বক্তারা বলেন, ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলেছে। একদিকে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে, অন্যদিকে লেবানন, সিরিয়া, ইয়েমেন সবখানে সংঘাত ছড়িয়ে পড়ছে। এখন কাতারেও হামলা চালানো হলো। এভাবে ইসরায়েল দেখাতে চাইছে তারা গোটা অঞ্চল নিয়ন্ত্রণ করতে সক্ষম। তবে আরব ও ইসলামিক নেতারা এটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে একসাথে দাঁড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। কাতারের আমির শেখ তামিম সম্মেলনে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, আমার রাজধানী দোহা বিশ্বাসঘাতক হামলার শিকার হয়েছে। আলোচনায় বসা ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এটি প্রমাণ করে ইসরায়েল শান্তি চায় না, বরং আলোচনাকে ভণ্ডুল করতেই চায়। তিনি আরও বলেন, ইসরায়েলের এই মনোভাব তার অহংকার ও ক্ষমতার উন্মত্ততার বহিঃপ্রকাশ। সম্মেলনে গাজা যুদ্ধের কথাও উঠে আসে।
2023 সালের অক্টোবর মাসের হামাসের আক্রমণে 1200 ইসরায়েলি নিহত হয়। এরপর ইসরায়েলের প্রতিশোধমূলক অভিযানে ফিলিস্তিন স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 64,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র, কোথাও নিরাপদ আশ্রয় নেই। মানবিক সহায়তাও পর্যাপ্তভাবে পৌঁছাতে পারছে না। এই পরিস্থিতি আরব ও ইসলামিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাতে বাধ্য করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আরব লীগ ও ওআইসি নেতারা আহ্বান জানিয়েছেন তারা যেন আইনি ও নৈতিক দায়িত্ব পালন করে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটায়। শুধু বিবৃতি দিয়ে নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। একটি বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করে ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত করতে বলা হয়েছে। এবারের সম্মেলন নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত এই সামিট তেমন কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। অনেকটা দায়সারাভাবে ইসরায়েলের প্রতি কয়েকটা বিষয়ে আহ্বান জানিয়ে শেষ করা হয় এই সামিট। ইসরায়েলের দোহা হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে সন্দেহ তৈরি করেছে। কাতার, সৌদি আরব, ওমান সহ বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। কিন্তু যদি ইসরায়েল মার্কিন অনুমতি ছাড়াই এ ধরনের হামলা চালাতে পারে, তবে এই ঘাঁটির নিরাপত্তার অর্থ কতটুকু? উপসাগরের নেতারা এখন প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্র কি তাদের প্রকৃত মিত্র, নাকি কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষায় ব্যস্ত? মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করেছে। প্রথমে গাজা, এখন কাতার। এইভাবে তারা প্রমাণ করেছে যে আলোচনার কোনো মূল্য নেই। মিশরই ছিল প্রথম আরব দেশ যারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে। এখন যখন কায়রো এ ধরনের ভাষা ব্যবহার করছে, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আরব দেশগুলোর এখনই একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়া উচিত। তুরস্ক একই সুরে কথা বলছে। ইসরায়েলের আগ্রাসন থামাতে হলে মুসলিম বিশ্বকে এক হতে হবে। তবে বাস্তবতায় সামরিক জোট গঠনের মতো উদ্যোগ এখনও দেখা যাচ্ছে না। তবুও রাজনৈতিক বার্তাটি স্পষ্ট, ইসরায়েলকে আর অবাধে কাজ করতে দেয়া হবে না। এদিকে এই সম্মেলন আয়োজনের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও কয়েকটি ঔদ্ধত্যপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি তার ভাষণে বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে হামলা চালাবে ইসরায়েল। তিনি দাবি করে বলেন, যে দেশে হামাসের অস্তিত্ব পাওয়া যাবে সে দেশেই তারা হামলা চালাবে। এই ঘোষণার মধ্য দিয়ে ইসরায়েল আসলে যে কোনো ছুতো ধরে যে কোনো আরব দেশে হামলা চালার ঘোষণা দিলেন। যদিও ওয়াশিংটন প্রকাশ্যে কাতারে চালানো হামলা নিয়ে কিছুটা অস্বস্তি জানিয়েছে, তবুও রুবিওর অবস্থান স্পষ্ট ছিল, হামাস যদি বন্দীদের মুক্ত না করে এবং আত্মসমর্পণ না করে, তাহলে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। মার্কো রুবিও বলেন, আমরা চাই কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান হোক, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে হয়তো তা সম্ভব হবে না। তিনি হামাসকে বর্বর সন্ত্রাসী আখ্যা দেন এবং বলেন, এরা অস্তিত্বশীল থাকলে শান্তি ও নিরাপত্তা ফিরবে না। এই ভাষণ থেকেই বোঝা যায় যুক্তরাষ্ট্র এখন গাজায় ইসরায়েলের বৃহৎ সামরিক অভিযানের দিকেই ঝুঁকছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইসরায়েলকে খুব সাবধান হতে হবে, তাদের হামাস সম্পর্কে কিছু করতে হবে। তবে কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তার এই মন্তব্য ইঙ্গিত দেয়, ওয়াশিংটন একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আবার অন্যদিকে কাতারের প্রতি দায়িত্ববোধও দেখাতে হচ্ছে। দোহা সম্মেলন থেকে বিশ্বকে যে বার্তা দেওয়া হয়েছে তা হলো, ফিলিস্তিন প্রশ্ন পাশ কাটিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসরায়েল নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে, কিন্তু তা ব্যর্থ হবে এবং পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করবে। আরব ও ইসলামিক দেশগুলো এখন বাস্তব সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপ নেয়নি, তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আগের মতো নিছক সহ্য করা আর হবে না। সব মিলিয়ে দোহা সম্মেলন ছিল আরব ইসলামিক বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নেতারা তাদের সীমাবদ্ধতা সত্ত্বেও একসাথে বসে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। এ বার্তায় ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিকে প্রভাবিত করবে।
হয়তো তাৎক্ষণিক পরিবর্তন আসবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এই ঐক্যবদ্ধ অবস্থানই ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নের সমাধানের জন্য চাপ তৈরি করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।